মণিপুর নিয়ে আলোচনায় রাজি কেন্দ্র, বারবার মোদী শাহের দাবির পরও তাহলে কেন উত্তাল সংসদ? বিরোধীরা কি শুধু ইস্যু চায় নাকি আলোচনা চায়? জনগণের করে টাকায় চলা সংসদ কেন বন্ধ করছেন বিরোধীরা? মণিপুর নিয়ে আজও দফায় দফায় উত্তাল, মুলতুবি হচ্ছে সংসদ। আর এই মধ্যে বোমা ফাটালেন ভোট কুশলী প্রশান্ত কিশোর। কি বললেন? বিরোধীদের জোটকে কুশলী বার্তা প্রশান্ত কিশোর ওরফে পিকের। শুধু বিরোধীদের জোট করে বৈঠক করলেই কাজ হবে না। পিকের তরফে আর কি মন্তব্য উঠে এসছে আপনাদের জানাই। মানুষের মনে বিশ্বাস আনতে না পারলে কোনো লাভ নেই। মানুষের সমর্থনকে কাজে লাগিয়ে ভোটে কনভার্ট করাতে হবে বলছেন পিকে। কি বলছেন পিকে শোনাই আগে আপনাদের। लोगों को ऐसा लगता है कि 77 में सारे विपक्षी दल एक साथ आकर उन्होंने इंदिरा गांधी को हरा दिया। 77 में दलों के एक होने से इंदिरा गांधी नहीं हारी। 77 में इमरजेंसी बहुत बड़ा मुद्दा भी था, जेपी का आंदोलन भी था। अगर वो इमरजेंसी नहीं होता, अगर जेपी का आंदोलन नहीं होता, तो सारे दल अगर एक साथ आ जाते तो उससे इंदिरा गांधी थोड़ी ना हार जाती। हमने बाद में हम लोगों ने 1989 में बीपी सिंह के भी नेतृत्व में देखा, सारे दल एक होकर उन्होंने राजीव गांधी की सरकार को, कांग्रेस सरकार को हराया। लेकिन दल तो बाद में एक हुए। पहले बोफोर्स मुद्दा बना, बोफोर्स के नाम पर पूरे देश में आंदोलन हुआ, लोगों की जनभावना उससे जुड़ी। तो मान लीजिए कि नीतीश कुमार कलकत्ता में अगर बैठ जाएं तो उससे कलकत्ता में या वेस्ट बंगाल में रहने वाले लोगों की जनभावना पर क्या असर पड़ेगा? अगर ममता बनर्जी आज समस्तीपुर में आ जाए तो समस्तीपुर की जनता क्या जो विषय है, इनको इससे क्या मतलब है कि यहाँ स्टालिन आकर बोल रहे हैं कि ममता बनर्जी बोल रही हैं? तो प्रभाव तब पड़ेगा जब विपक्षी एकता नेताओं और दलों के साथ साथ मन का भी मेल हो, नैरेटिव भी हो। मैं चेहरे की बात नहीं कर रहा हूं, जनता का कोई मुद्दा भी हो, नैरेटिव भी हो, ग्राउंड पर काम करने वाले वर्कर भी हो और उस समर्थन को, जनता की भावना को वोट में कन्वर्ट कराया जाए। পিকের যে মন্তব্য, সেই মন্তব্য আপনাদের শোনালাম। নানা প্রশ্ন কিন্তু ইতিমধ্যে উঠছে। এই ভোট কুশলী পিকের তার যে বার্তা, শুধু বিরোধীদের জোট করে বৈঠক করলেই কাজ হবে না, পিকের তরফ থেকে স্পষ্ট মন্তব্য উঠে আসছে। আমরা একটু নিউজ রুমের দিকে নজর রাখার চেষ্টা করব। একদিকে যখন এই ছবিগুলো উঠে আসছে, তারই পাশাপাশি কিন্তু আরো বেশ কয়েকটা ছবি। কি বলতে চাইলেন পিকে, বিরোধীরা কি করছেন, নজর রাখবো। সৈকত রয়েছেন আমাদের সঙ্গে, আমাদের আউটপুট এডিটর, সরাসরি নিউজ রুম থেকে। সৈকত, যে বিষয়গুলো উঠে আসছে, ভোট কুশলী প্রশান্ত কিশোর তিনি যা বললেন তার সঙ্গে বিরোধীরা ঠিক যা করছেন তা তো একেবারে উল্টো মনে হচ্ছে। একটা এই বিষয়টা যেরকম জানতে চাইবো, তারই পাশাপাশি বিরোধীরা আসলে চায় কি? ইস্যু চায় নাকি আলোচনা চায়? কারণ আলোচনা করতে তো তৈরি, প্রধানমন্ত্রী নিজেও সেই বার্তা দিয়েছেন। তাহলে কি হচ্ছে? দেখো সোনিয়া, খুব ইম্পর্টেন্ট বিষয়। তুমি জানো যে তৃণমূল কংগ্রেস 2021 সালে যে তারা ভোট বৈতরণী পার করেছে এবং মানুষের সমর্থন নিয়ে তারা সরকার গঠন করেছে, সেই সরকারে আসার অন্যতম রাজ তৈরি করে দিয়েছিলেন এই প্রশান্ত কিশোর, অর্থাৎ ভোট কৌশলী প্রশান্ত কিশোর, যিনি একসময় নীতিশ কুমারের যে রাজনৈতিক দল তার সহ সভাপতি হিসাবে তার যে কর্মকাণ্ড তিনি শেষ করেছেন। তারপর কোনো রাজনৈতিক দলের সঙ্গে প্রশান্ত কিশোর কিন্তু এই মুহূর্তে জুড়ে নেই। পাশাপাশি তুমি দেখো, একসময় কংগ্রেসের ভোট কুশলী হিসাবে তার কাজ করার কথা সামনে এসেছে, কখনো আপের হয়ে কাজ করার কথা সামনে এসেছে, কিন্তু প্রথম ভোট কুশলী হিসাবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজকে যখন তিনি ক্ষমতায় রয়েছেন, তিনি যখন গুজরাটে নির্বাচনী লড়াই লড়েছিলেন, অনেকে বলেন যে বিজেপির হাত ধরেই কিন্তু ভোট কুশলী হিসাবে এই প্রশান্ত কিশোরের উত্থান। অর্থাৎ ভারতবর্ষের অনেকগুলি রাজনৈতিক দলের সঙ্গে ভোট কুশলী হিসেবে তার যে সংস্থা আইপ্যাক, তার কাজ করার অভিজ্ঞতা রয়েছে। এখন প্রসঙ্গ হচ্ছে যে মণিপুর ইস্যুতে যখন গোটা দেশ তোলপাড়, একযোগে ভারতবর্ষের এমন কোনো মানুষ নেই যারা মণিপুর কাণ্ডকে তারা সমর্থন করছেন, মণিপুর কাণ্ডকে তারা জাস্টিফাই করার চেষ্টা করছেন। এমনকি স্বয়ং প্রধানমন্ত্রী মুখ খুলেছেন, তিনি বলেছেন যে মণিপুর কাণ্ডে কড়া থেকে কড়া ব্যবস্থা নেওয়া হবে। স্বরাষ্ট্রমন্ত্রী তিনি সংসদে দাঁড়িয়ে বলেছেন যে মণিপুর কাণ্ডে সহ যে কোনো ইস্যুতে সংসদে আলোচনা চায় সরকার। কিন্তু আমরা কি দেখছি?
আমরা দেখছি সংসদ শুরু হওয়ার পর থেকে এবং সংসদ শুরু হওয়ার আগে বিরোধী দলের পাটনা এবং পরবর্তীতে বেঙ্গালুরু জোটে মণিপুরকে কেন্দ্র করে তারা একটা বৃহত্তর রাজনৈতিক লড়াইয়ের কথা বলছেন। কিন্তু সেই লড়াইয়ের নিটফল কি? তুমি জানো যে মণিপুর ইস্যুতে আলোচনা দরকার। কেন আলোচনা দরকার? কারণ ভারতবর্ষের সমস্ত উচ্চকক্ষ এবং নিম্নকক্ষের সাংসদরা সরকারের দৃষ্টি আকর্ষণ করে আলোচনার মাধ্যমে সমস্যা সমাধানের রাস্তার পথে তারা এগোবেন। মণিপুরের কি সমস্যা, নাগাল্যান্ডের কি সমস্যা, উত্তর পূর্বের অন্যান্য রাজ্যগুলো, ইম্ফলে কি সমস্যা, এই সমস্ত বিষয় নিয়ে আলোচনা করে একটা সমস্যার সমাধানের দিকে এগোনোর চেষ্টা হবে, তাতে কেন্দ্রীয় সরকারের দৃষ্টি আকর্ষণ করবেন। তুমি জানো যে আমাদের দেশে যে সরকার রয়েছে, কেন্দ্র সরকার বিজেপি পরিচালিত, তাদের একটা পলিসি রয়েছে লুক নর্থ ইস্ট। তুমি জানো, অর্থাৎ উত্তর পূর্বে তাকাও বলে একটি পলিসি রয়েছে। সেই পলিসির অন্তর্গত উত্তর পূর্বের যে রাজ্যগুলি রয়েছে তাতে প্রভূত উন্নয়ন করার পরিকল্পনা তাদের রয়েছে। এই পরিস্থিতিতে দাঁড়িয়ে উত্তর পূর্বের রাজ্যের মধ্যে মণিপুর যেভাবে উত্তপ্ত হয়েছে, যে নারীর সঙ্গে যে সম্ভ্রম নষ্টের ঘটনা ঘটেছে, তাতে প্রধানমন্ত্রী নিন্দা করেছেন। কিন্তু বিরোধীরা কি করছেন? বিরোধীরা আলোচনা চাই, আলোচনা চাই, আলোচনা চাই বলে চিৎকার করে সংসদের যে আলোচনা তাকে পণ্ড করছেন, তাকে ধ্বংস করে দিচ্ছেন। আর এতে কি হচ্ছে? এতে সোনিয়া, তোমার, আমার, গোটা দেশের মানুষের যে করের টাকা, সেই করের টাকায় যে সংসদ চলছে, সেই সংসদ আদতে চলতে পারছে না। অর্থাৎ সংসদের নিটফল হচ্ছে জিরো হয়ে যাচ্ছে। কেন না? বিরোধীরা মণিপুর ইস্যুতে শুধু হই হট্টগোল করছে, ওএলএনএমে বিক্ষোভ করছে, কিন্তু আলোচনা করছেন না। ঠিক এই জায়গায় দাঁড়িয়ে আজকে প্রশান্ত কিশোরের এই বক্তব্যটাকে তুমি যদি আজকে দেখো, প্রশান্ত কিশোর খুব গুরুত্বপূর্ণ কথা বলেছেন। তিনি বলেছেন, যে বক্তব্য আমরা শোনালাম, যে শুধুমাত্র বিরোধীরা হই হট্টগোল করলেই হবে না, বিরোধীরা শুধুমাত্র কিছু বৈঠক করলেই হবে না। কারণ উদাহরণ হিসেবে তিনি বলেছেন যে 1977 সালে যখন কংগ্রেসের বিরুদ্ধে লড়াই হয়েছিল, তখন মিসেস গান্ধী মানে ইন্দিরা গান্ধীর বিরুদ্ধে এই সরকারের পতনের কারণ ছিল, মিসেস গান্ধীর পতনের কারণ ছিল যে 1975 সালের ইমার্জেন্সি এবং জয়প্রকাশ নারায়ণের দেশজোড়া আন্দোলন। সেই আন্দোলনের ফলেই 1977 সালের নির্বাচনে, লোকসভা নির্বাচনে বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে জনতা দল তখন সরকার গঠন করে, যার প্রধানমন্ত্রী হিসাবে সামনে আসেন মোরারজি দেশাই। এবং পরবর্তী কালেও আমরা দেখেছি যে ভারতবর্ষে রাজীব গান্ধীর বিরুদ্ধে যখন আন্দোলন সংগঠিত করেছিল বিজেপি সহ অন্যান্য রাজনৈতিক দল, তখন তার বিরুদ্ধে, রাজীব গান্ধীর বিরুদ্ধে শুধু ইস্যু ছিল না, মানে রাজীব গান্ধীর কে সরানোটাই উদ্দেশ্য ছিল না। একেবারে ঠিক এই জায়গা থেকে এই সরকার, আমি তোমার কাছে আসবো, তুমি যে কথা বলছো এই জায়গা থেকে তোমার কাছে আসবো, কিন্তু দর্শকদেরকে একটু শোনাতে চাইবো, যখন নানা প্রসঙ্গ উঠে আসছে। ঠিক 24 তারিখ অমিত শাহ এই মণিপুর ইস্যু নিয়ে কি বলেছিলেন, চলুন একবার শোনাই বরং। अध्यक्ष जी, मेरा विपक्ष के सभी सम्मानीय सदस्यों से मेरा आग्रह है कि एक बहुत संवेदनशील मुद्दे पर काफी सदस्यों ने, सत्ताधारी दल के और विपक्ष के दोनों ओर के सदस्य ने चर्चा की मांग की है। मैं सदन में चर्चा के लिए तैयार हूं। मुझे मालूम नहीं है कि विपक्ष क्यों चर्चा करने देना नहीं चाहता। मेरा विपक्ष के नेता को आग्रह है कि चर्चा होने दे और इस महत्वपूर्ण मसले पर पूरे देश के सामने सच्चाई जाए। बहुत আমি আসবো সৈকত তোমার কাছে। ঠিক যে বিষয়টা উঠে আসছে, অমিত শাহ কিন্তু স্পষ্ট বার্তা দিচ্ছেন। কি বার্তা দিচ্ছেন? বলছেন যে আলোচনা চাই। তাহলে সৈকত, প্রশ্নটা তো এখানেই, কেন বিরোধীরা ইস্যু রয়েছে সেই ইস্যুটা আলোচনা করে সমস্যার সমাধানের কথা ভাবছে না, যেখানে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ 24 তারিখ বারংবার বললেন, বুঝতে পারছেন না কেন বিপক্ষের মানুষজন আলোচনায় বসতে চাইছে না, কেন হই হট্টগোল করছে? এভাবে তো কোনোদিন সমস্যার সমাধান হবে না। সোনিয়া, সেটাই আমি বলছিলাম। এবং মাঝখানে তুমি যেটা বক্তব্যটা দেখালে সেটা হচ্ছে অমিত শাহের বক্তব্য। আমি আবার আমার পুরনো কথায় ফিরে যাই। খুব ইম্পর্টেন্ট কথা, যে পিকে কি বলেছিলেন আমি সেটা বলছিলাম। পিকে বলেছেন খুব পরিষ্কারভাবে 1977 সালে এমনি মোরারজি দেশাইয়ের সরকার গঠন হয়নি, কারণ 1977 সালের আগে
তৎকালীন জনতা দল ভারতবর্ষের মানুষের কাছে ভারতবর্ষের সমস্যা তুলে ধরে সেটা জাস্টিফাই করতে পেরেছিলেন, কারণ ইমার্জেন্সি হয়েছিল 1975 সালে। 21 মাস ধরে মানুষ ইমার্জেন্সির ভোগ করেছিলেন। তার পরবর্তী সময়ে জয়প্রকাশ নারায়ণ ভারতবর্ষের সমস্যাগুলিকে নিয়ে একেবারে বাংলার সহ বিভিন্ন রাজ্যের মানুষের সমস্যাগুলো তুলে ধরতে পেরেছিলেন মানুষের কাছে, এবং সেটাই ভোট ব্যাংকে কনভার্ট হয়েছিল। তারপরে তিনি আরো একটি কথা তুলে ধরেছেন প্রশান্ত কিশোর, তিনি বলছেন যে শুধুমাত্র রাজীব গান্ধীর মতো হেভিওয়েট নেতাকে এমনি এমনি হারিয়ে দিতে পারেনি তৎকালীন সরকার, কারণ রাজীব গান্ধীর বিরুদ্ধে তখন বোফোর্স কেলেঙ্কারির কথা উঠেছিল। তুমি জানো যে সেই সময় একটা ভীষণ প্রচলিত একটা স্লোগান উঠেছিল, ঘর ঘর মে চোর হ্যায় রাজীব গান্ধী চোর হ্যায়। এটা সারা বিশ্ব জুড়ে, মাফ করবেন, সেটা ভারতবর্ষ জুড়ে এই স্লোগান উঠেছিল। গোটা ইন্ডিয়ার মানুষ এই স্লোগান দিচ্ছিলেন যে ঘর ঘর মে চোর হ্যায় ঘর ঘর মে চোর হ্যায় রাজীব গান্ধী চোর হ্যায়। সেই স্লোগানকে মানুষের কাছে পৌঁছে দিতে পেরেছিলেন তৎকালীন বিরোধী দল। আজকে দাঁড়িয়েও যখন মণিপুরকে ইস্যু করতে চাইছে বিরোধীরা, তখন সেটাকে শুধুমাত্র ইস্যুতে পরিণত না করে, এরকম একটি গম্ভীর বিষয়কে ইস্যুতে পরিণত না করে, সেটা নিয়ে সদর্থক আলোচনা করে মানুষের মধ্যে সেই বিষয়টাকে পৌঁছে দিতে কি পারছেন বিরোধীরা? এইটা প্রশান্ত কিশোর বলতে চাইছেন। প্রশান্ত কিশোর কিন্তু নরেন্দ্র মোদীর মুখপাত্র নন। প্রশান্ত কিশোর সাধারণত দেখা গিয়েছে যে রাজনৈতিক দলগুলি এখন INDI জোটে রয়েছে তাদের ভোট কুশলী হিসাবে কাজ করেছেন। এমনও তো অনেকে বলেন যে তৃণমূল কংগ্রেসের উত্থানের পেছনে 2021-এ তার বড় ভূমিকা রয়েছে এবং তিনিই মূল কাণ্ডারি। এই যে এত জনমুখী প্রকল্প মমতা বন্দ্যোপাধ্যায়, তারই নাকি সব মস্তিষ্কে প্রসূত। ফলে সেখানে দাঁড়িয়ে আজকে যখন বাংলায় আরো একজন নির্যাতিতার মৃত্যু হয়েছে কোচবিহারে, এর আগে শিলিগুড়িতে দুদিন আগে ঘটনা হয়েছে, আজকেও আরো একটি জায়গায় ঘটনা হয়েছে, তখন বঙ্গ সাংসদরা যখন দাঁড়িয়ে সোচ্চার হচ্ছেন সংসদের মধ্যে। সৈকত, সংবিধান বিশেষজ্ঞ অমল মুখোপাধ্যায় রয়েছেন আমাদের সঙ্গে। একেবারেই অমলবাবু নমস্কার, আপনাকে স্বাগত। ভোট কুশলী প্রশান্ত কিশোর একটি কথা বলেছেন, তিনি বলেছেন খুব গুরুত্বপূর্ণ কথা, 1975 সালে যদি ইমার্জেন্সি না হতো, যদি জয়প্রকাশ নারায়ণের আন্দোলন না থাকতো, তাহলে 1977 সালে মোরারজি দেশাই তিনি প্রধানমন্ত্রী হতে পারতেন না, কারণ মানুষের ইস্যু তৈরি হয়নি। ঠিক একইভাবে রাজীব গান্ধী হারতেন না যদি বোফোর্স কেলেঙ্কারি সামনে না আসতো। ঠিক সেটাকে সূত্র করে আজকে বলতে চেয়েছেন প্রশান্ত কিশোর, বিরোধীরা শুধু বৈঠক করলে হবে না, মানুষের ইস্যু তৈরি করে মানুষের মধ্যে মিশে গিয়ে সেটাকে ভোট ব্যাংকে কনভার্ট করতে হবে। সংসদীয় রাজনীতিতে, সংসদীয় গণতন্ত্রে মানুষকে সঙ্গে না নিয়ে শুধু বিরোধী জোট করলেই কি দেশে ক্ষমতায় আসা যায়, প্রধানমন্ত্রী হওয়া যায়? আপনার দীর্ঘদিনের অভিজ্ঞতা, সংবিধান কি বলছে? আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে প্রশান্ত কিশোর একেবারে ঠিক কথা বলেছে যে শুধুমাত্র জোট করে ভোট জেতা যায় না। ভোট জিততে গেলে যেটা উনি বলেছেন সঠিক কথাই বলেছেন, মানুষের সাথে থাকতে হবে, মানুষের পাশে থাকতে হবে, মানুষের সমস্যা বুঝতে হবে, তাকে তার অত্যন্ত কাছের মানুষ হতে হবে, যেটা কিন্তু আমি কোন রাজনৈতিক দলের মধ্যে এখনো দেখতে পাইনি। এটা হওয়ার দরকার, তা নইলে জোট করে কোন নির্বাচন জেতা যায় না। এটা তিনি একেবারে ঠিক কথা বলেছেন। মানুষই, কারণ মানুষই তো ভোটার, তাদেরই তো সরকার। গণতন্ত্রের অর্থ হচ্ছে মানুষের সরকার, কেমন অফ দি পিপল, ডেমোক্রেসি ইজ অফ দি পিপল। তাদের সঙ্গে না থাকলে, তাদের দুঃখ দুর্দশা আত্মীয় না হলে ভোট জেতা যায় না। হয়তো সাময়িকভাবে কিছু একটা হতে পারে, কিন্তু তার টেকে না। এর প্রমাণ আমরা আগে পেয়েছি এবং এখনো এইটাই সত্য। প্রশান্ত কিশোর একেবারে ঠিক কথা বলেছেন এবং আমি তাকে অভিনন্দন জানাই। এটাই আমার বক্তব্য। অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ। আমরা কথা বলছিলাম সংবিধান বিশেষজ্ঞ
অমল মুখোপাধ্যায়ের সঙ্গে। স্যার অনেক ধন্যবাদ। আমি সোনিয়া একটি কথা বলে আমার বক্তব্য শেষ করব। একেবারে সৈকত থেকে এই জায়গা থেকে একটু সঙ্গে থাকতে বলবো তোমাকে। ভোট কুশলী প্রশান্ত কিশোর তিনি আজ বেশ কয়েকটা প্রশ্ন তুলে দিয়েছেন। বলছেন বিরোধীরা তাহলে কি চায়, ইস্যু চায় না আলোচনা চায়? জনগণের করের টাকাতেই তো চলছে সংসদ, তাহলে কেন পণ্ড করছেন বিরোধীরা? শুধু তাই নয়, তারই পাশাপাশি বোমা ফাটিয়ে দিয়েছেন আজ প্রশান্ত কিশোর। তিনি বলছেন যে মানুষের মনে ঢুকতে হবে, শুধু বৈঠক করলেই কাজ হবে না, মানুষের ইস্যুতে মানুষের মনে বিশ্বাস আনতে না পারলে কোনো লাভ নেই। চলুন আরো একবার শোনাই কি বলেছেন প্রশান্ত কিশোর। कई लोगों को ऐसा लगता है कि 77 में सारे विपक्षी दल एक साथ आकर उन्होंने इंदिरा गांधी को हरा दिया। 77 में दलों के एक होने से इंदिरा गांधी नहीं हारी। 77 में इमरजेंसी बहुत बड़ा मुद्दा भी था, जेपी का आंदोलन भी था। अगर वो इमरजेंसी नहीं होता, अगर जेपी का आंदोलन नहीं होता, तो सारे दल अगर एक साथ आ जाते तो उससे इंदिरा गांधी थोड़ी ना हार जाती। हमने बाद में हम लोगों ने 1989 में बीपी सिंह के भी नेतृत्व में देखा, सारे दल एक होकर उन्होंने राजीव गांधी की सरकार को, कांग्रेस सरकार को हराया। लेकिन दल तो बाद में एक हुए। पहले बोफोर्स मुद्दा बना, बोफोर्स के नाम पर पूरे देश में आंदोलन हुआ, लोगों की जनभावना उससे जुड़ी। तो मान लीजिए कि नीतीश कुमार कलकत्ता में अगर बैठ जाएं, तो उससे कलकत्ता में या वेस्ट बंगाल में रहने वाले लोगों के जनभावना पर क्या असर पड़ेगा? अगर ममता बनर्जी आज समस्तीपुर में आ जाए, तो समस्तीपुर की जनता क्या जो विषय है, इनको इससे क्या मतलब है कि यहाँ स्टालिन आकर बोल रहे हैं कि ममता बनर्जी बोल रही हैं? तो प्रभाव तब पड़ेगा जब विपक्षी एकता नेताओं और दलों के साथ साथ मन का भी मेल हो, नैरेटिव भी हो। मैं चेहरे की बात नहीं कर रहा हूं, जनता का कोई मुद्दा भी हो, नैरेटिव भी हो, ग्राउंड पर काम करने वाले वर्कर भी हो, और उस समर्थन को, जनता की भावना को वोट में कन्वर्ट कराया। মানুষের সমর্থনকে কাজে লাগিয়ে ভোট ব্যাংকে কনভার্ট, প্রশান্ত কিশোরের বক্তব্য আপনাদের শোনাচ্ছিলাম। আবারও আমরা ফেরার চেষ্টা করব আমাদের আলোচনার দিকেই। আমরা যে আলোচনাতে ছিলাম সেই আলোচনাতেই আমরা ফিরবো। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের আউটপুট এডিটর সৈকত, রয়েছেন আমাদের সঙ্গে। সৈকত, আসবো আলোচনায়, তবে তার আগে তোমাকে বলি জয়প্রকাশ মজুমদার রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। নমস্কার জয়প্রকাশ দা, শুনতে পাচ্ছেন? শুনতে পাচ্ছি। জয়প্রকাশ দা, পিকে আপনাদের অত্যন্ত কাছের একজন প্রশান্ত কিশোর তিনি বলেছেন শুধুমাত্র বিরোধীরা বৈঠক করলে হবে না, বিরোধীদের জোটের উদ্দেশ্য মানুষের কাছে পরিষ্কার করতে হবে। এবং তিনি বলেছেন বিরোধীদের এজেন্ডা কি, সেটা কি মানুষের এজেন্ডা, সেই এজেন্ডা মানুষের মনে যদি প্রতিষ্ঠিত হয় তবেই সেটা ভোট ব্যাংকে কনভার্ট হবে এবং বিরোধী জোট থেকে প্রধানমন্ত্রী উঠে আসবেন। আপনি কি মনে করেন যে পিকে একটু বেশি বলে ফেললো? না, আমার এখানে পিকে বা প্রশান্ত কিশোর সাহেব তার নিজের যে ব্যক্তিগত মতামত দিয়েছেন, সেটা সম্পূর্ণভাবে তিনি যে ভোট কুশলী বা কনসালটেন্ট সেই জায়গা থেকে দিয়েছেন। তিনি তো কোনো দলের হয়ে যাননি, সুতরাং এটা তার ব্যক্তিগত মতামত হিসেবেই দেখতে হবে। আর ঘটনাটা হচ্ছে যে এটাও তো সত্য যে সারা ভারতবর্ষে এখনো যদি আমরা দেখি তাহলে বিরোধীদের ভোট, এই বিরোধীরা এই ইন্ডিয়া গোষ্ঠী তৈরি করেছে, তাদের ভোট একত্রিত হলে সেটা বিজেপির থেকে বেশ কয়েক শতাংশ বেশি ভোট সারা ভারতবর্ষের নিরিখে। সুতরাং সেখানে ইন্ডিয়া গোষ্ঠী এগিয়ে আছে। এবার প্রশান্ত কিশোর সাহেবের কথার একটা জিনিস যেটা আছে যে সেই ভোট বা যেটা তাদের জনসমর্থন, সেটাকে এফেক্টিভলি মোদীকে হটানোর জন্য, বিজেপিকে সরানোর জন্য ভোট বাক্সে 1:1, 1 সেই জায়গায় করার কথাই মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন। সুতরাং সামনের দিনে এই পদ্ধতিতেই এগোবে এবং পিএমের কথা যেটা বলেছেন প্রধানমন্ত্রীর কথা। জয়প্রকাশ দা, এখানেই আমার একটা কথা, 1:1 ফর্মুলায় যদি হয় তাহলে এ রাজ্যে লোকসভা নির্বাচনে সব থেকে শক্তিশালী দল বিরোধীদের মধ্যে তৃণমূল। তাহলে কি আমরা দেখতে চলেছি যে তৃণমূল বাম কংগ্রেস সমর্থিত তৃণমূল প্রার্থীকে নির্বাচিত করুন? না, সেটা তো সামনের দিনে তখনই বোঝা যাবে কিভাবে হবে। সেই যে একের বিরুদ্ধে এক, এটা এখনো প্রপোজাল আকারে আছে, এটা তো এখনো ফাইনাল হয়নি। আপনারা তো নিশ্চয়ই জানেন যে বেঙ্গালুরুর যে আলোচনা হয়েছে, তার যে নির্যাস যেটা বাইরে এসছে,
এবং যেটা বলা হয়েছে মহারাষ্ট্রে পরের বৈঠক, তার আরো পরের অন্য বৈঠক হবে। না জয়প্রকাশ দা, আপনাদের কমন মিনিমাম এজেন্ডাটা কি? শুধু মোদি হটাও। আমি আসছি সেইটা, আসছি আপনাকে বলছি, ব্যস্ত হবেন না। বলুন। কমন, এবং সেখানেও বলা হয়েছে সামনের বৈঠকগুলিতে কমন মিনিমাম এজেন্ডা তৈরি হবে, কমন মিনিমাম প্রোগ্রাম তৈরি হবে, ভোটে লড়ার স্ট্র্যাটেজি তৈরি হবে, ইত্যাদি কোনো তৈরি হবে। এখন ঘটনাটা হচ্ছে অনেকেরই অসুবিধে হয়ে উঠছে যে বাচ্চা জন্মানোর আগেই অনেক কিছু নামকরণ, তারপর সে ইঞ্জিনিয়ার হবে না ডাক্তার হবে ইত্যাদি নিয়ে মাথা ঘামাচ্ছেন, সেটার মধ্যে আপনারাও আছেন। সুতরাং আমি বলবো অপেক্ষা করুন। না জয়প্রকাশ দা, এখানে আমার একটা কথা আছে। আমি আপনাদের জোটকে আগাম সাধুবাদ জানাচ্ছি, আপনাদের জোট থেকে প্রধানমন্ত্রী হোক, আমরা সবার আগে খবর করব। কিন্তু জয়প্রকাশ দা, একটা কথা আমাকে বলুন তো, শুধু INDIA মানে আপনাদের কথা ইন্ডিয়া নাম দিলে মানুষ আপনাদের ভোট দিয়ে দেবে? এখানে যখন শুনুন, যখন এখানে ভোট হবে তৃণমূল কংগ্রেসের মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য ভোট পাবেন, যখন কর্ণাটকে ভোট হবে তখন সোনিয়া গান্ধীর জন্য তারা ভোট পাবেন, আর যখন মধ্যপ্রদেশে হবে তখনও কংগ্রেসের জন্য তারা ভোট পাবেন। আর ইন্ডিয়াটা হচ্ছে জোটের নাম। আর দেখুন এটাতে এতই ভয় পেয়েছে, জয়প্রকাশ দা, ইন্ডিয়া নাম নিয়ে আপনারা লাফাচ্ছেন, মিডিয়া লাফাচ্ছে না, আপনারা লাফাচ্ছেন ইন্ডিয়া নাম নিয়ে। না 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 না, শুনুন আপনার বক্তব্য আপনি আপনাদের চ্যানেল যখন ইচ্ছে দিতে পারেন। আমাকে যখন ফোনে ধরেছেন, আমার বক্তব্যটা হয়ে গেলে তারপর আপনি আপনার বক্তব্যটা রাখবেন যে আমি লাফাচ্ছি না, আপনারা লাফাচ্ছেন না, কে লাফাচ্ছে ইত্যাদি। ঘটনাটা হচ্ছে এটা তো পরিষ্কার যে নরেন্দ্র মোদী এত ভয় পেয়েছেন যে ইন্ডিয়ার নামটার সঙ্গে তিনি জঙ্গি সংস্থার যোগাযোগ করিয়ে দিলেন, কিংবা তিনি যোগাযোগের কথা বলে দিলেন ইস্ট ইন্ডিয়া কোম্পানি। যে সময় ভারতবর্ষ আজকের মতন ছিল না, সেখানে বহুদলীয় গণতন্ত্র ছিল না, সংবিধান ছিল না, সেই সময়কার একটা কোম্পানির নাম নিয়ে তিনি ইন্ডিয়ার কথা তুলনা করছেন। সুতরাং ভয় যে পেয়েছেন এটা সবাই বুঝতে পেরেছে। সুতরাং ইন্ডিয়া জোট নিজেদের মতন কাজ করবে, নিজেদের সিদ্ধান্ত নেবে, তার জন্য আপনাদের অপেক্ষা করতে হবে। আর ইন্ডিয়া জোটে যারা আছে তাদের নিজেদের গুরুত্বপূর্ণ জায়গা সারা ভারতে ছড়িয়ে আছে, নিজেদের শক্তির জায়গা। এইটাই হচ্ছে সব থেকে বড় কথা, যে রিজিওনাল এরিয়াতে যে যতখানি শক্তিশালী, যেরকম ধরে নিন না পশ্চিমবঙ্গে বিজেপি এবার প্রায় শেষ হয়ে যাবে, যেটা 2021-এর ইলেকশনে আপনারা দেখেছেন সর্বশক্তি নিয়ে নেমেছিল, তারা কিছু করতে পারেনি বিজেপি সেই সময়। সেই সময় তো নির্বাচন, তার সঙ্গে কেন্দ্রীয় বাহিনী, রাজ্যপালের ভবন হচ্ছে তাদের সঙ্গে, মোদী অমিত শাহ সঙ্গে একসঙ্গে, তাতেও তারা তো পারেনি। এবং কর্ণাটকেও এবার মোদী গিয়ে বলেছিল আমার মুখ জিতবে। গতকাল মোদী বলেছেন যে কোনো আপনার কথা আমি বুঝতে পেরেছি, আপনার বক্তব্য 2021 সালে বিজেপি কিচ্ছু করতে পারেনি, কিন্তু জয়প্রকাশ দা আপনি ভুলে গেছেন 2021 সালের আগে আপনি বিজেপিতে ছিলেন, আপনি বিজেপি করেছেন, আপনারা বিজেপিতে ছিলেন, তার মানে বিজেপির এই ব্যর্থতার দায় আপনারও। আপনি তারপর এসে তৃণমূল কংগ্রেসের রাজ্য সহসভাপতি হয়েছেন, অর্থাৎ আগে নিজের দায় স্বীকার করুন। আমি ঝন্টু বড়াইক আমার সঙ্গে রয়েছেন, রাজনৈতিক বিশ্লেষক অধ্যাপক। ঝন্টুতে একটা কথা শুধু উত্তর আমি জানতে চাইবো, জয়প্রকাশ মজুমদার পাত্তা দিচ্ছেন না এখন আর পিকে কে, কারণ পিকে এখন অতীত, পুরোটাই মল এখন শুধুমাত্র তৃণমূল কংগ্রেস, এক কথায় যদি বলি। অর্থাৎ পিকে মানুষের সঙ্গে থাকার কথা বলছেন, জয়প্রকাশ মজুমদার বলছেন ওটা পিকের মনের কথা, পিকে যা বলছেন তাতে তৃণমূলের সায় নেই। দেখো, উনি আর পিকে দুজনের রাজনীতির দূরদর্শিতার তো তফাৎ আমরা জানি। যদি উনি পিকের মতন দূরদর্শী সম্পন্ন হতেন তাহলে তিনি রাজ্যে দল পাল্টে গিয়ে তৃণমূলের ছত্রছায়া যেতেন না। এই তৃণমূল দলটি আঞ্চলিক শুধু নয়, পশ্চিমবঙ্গের বাইরে যার কোনো একটা পঞ্চায়েতের সদস্যও নেই। ফলে এটা তো ডিফারেন্স বুঝে নাও, কোথায় পিকে কার সাথে কার তুলনা, আগরতলা আর বগলতলার তুলনা করছো তুমি। হ্যাঁ, ফলে তোমাকে এটা বুঝতে হবে। দ্বিতীয়, এই যে ইন্ডিয়া জোটটার কথা বলছো, 70-এর দশক এবং 90-এর দশকে ভারতবর্ষের রাজনীতিতে একটা রেভলিউশন এসেছিল যে একক কোনো দল থাকবে না, বা জনগণ জোটবদ্ধতাকে প্রেফারেন্স দিচ্ছে, দ্যাট ইজ অ্যালায়েন্স গভর্নমেন্টের একটা কনসেপ্ট ভারতের মানুষ এনেছিলেন। কিন্তু আমরা কি দেখেছিলাম, এই আয়ারাম গয়ারাম জোট। তুমি এইবার ইন্ডিয়ার প্রস্তাবটাই দেখো না কেন, যে এই ইন্ডিয়ার যে এমনও জোট সঙ্গী আছে যারা
তার নিজস্ব ক্ষমতাসীন রাজ্যে নিজে নিজে ধ্বংসাত্মক সন্ত্রাস কার্যকলাপ বিরোধীদের উপর চাপাচ্ছে, অথচ মানে এখানে সন্ত্রাস ওখানে সংবাদ, অর্থাৎ জোট সংবাদ দিচ্ছে দিল্লিতে গিয়ে। অর্থাৎ সন্ত্রাস এবং সংবাদ দুটো তো একসাথে ভাই সৈকত চলতে পারে না। পৃথিবীর কোথাও কোনো সমাজে কোনো রাজনীতি প্রেক্ষাপটে দুটো চলতে পারে না। এখন তৃণমূল এখানে বিরোধীদের উপরে একদম সাংঘাতিক রকমের সন্ত্রাসবাদী কার্যকলাপ চালাচ্ছে, আর দিল্লিতে গিয়ে সুন্দর হাসু হাসু কাদু কাদু গলায় ভারতে গণতন্ত্র ফিরিয়ে আনবে, অমুক ফিরিয়ে আনবে বলে তাদের সাথে জোট করছে। এটা কিন্তু উপর মহলে ঠান্ডা ঘরে বসে থাকা স্বার্থপর বদমাইশ নেতারা মানতে পারে, 80 বছর 90 বছরের যুবক খাগড়ে সাহেব মানতে পারেন, সাধারণ মানুষ কিন্তু মানবে না যারা মার খাচ্ছে। ফলে তুমি আমি অচিরেই বুঝতে পেরেছি যারা বলছে কর্ণাটকে সোনিয়ার নেতৃত্বে জিতবে, এখানে মমতা ব্যানার্জির নেতৃত্বে জিতবে, বুঝে নেওয়া ভালো প্রত্যেকটা ভোটের একটা অঙ্ক জনগণ মেপে থাকে। পঞ্চায়েতে যে কনসেপ্টে মানুষ ভোট দেয় বা যে ধারণা নিয়ে ভোট দেয়, লোকসভায় সে ধারণা নিয়ে কিন্তু ভোট দেয় না। মানে খুব সুন্দরভাবে জয়প্রকাশের বাবুর মতন একটি অপদার্থ ফেলিওর নেতা, যিনি এখন ছত্রছায়া ঢুকেছেন, তৃণমূলের গোয়ালে ঢুকেছেন, তার কথাতে কেন তোমরা ইয়ে করছো? প্রশান্ত কিশোর ঠিক কথা বলেছেন, তিনি রাজনীতি চর্চাটা করে। ঝন্টুবাবু অনেক ধন্যবাদ আপাতত আমাদের সঙ্গে থাকার জন্য, অনেক ধন্যবাদ। সোনিয়া, আমি ওয়ান লাইনার বলে শেষ করতে চাইবো। একটা বিষয় জলের মতো পরিষ্কার, যখন এ রাজ্যে মমতা বন্দ্যোপাধ্যায়ের অত্যন্ত খারাপ অবস্থা রাজনৈতিক দলের, মানুষ তৃণমূলকে চোর বলেই চিনছে বলে বিরোধীরা বলেন, সেই সময় প্রশান্ত কিশোরের কথাকে শিরোধার্য করে তাকে বিরোধীরা বলেন 500 কোটি টাকা দিয়ে তাকে ভোট কুশলী নিয়োগ করতে পারে এ রাজ্যের তৃণমূল শাসক দল তৃণমূল। কিন্তু যখন প্রশান্ত কিশোর এক কথায় বলছেন মানুষের প্রসঙ্গ তুলে না ধরলে, সেটাকে ভোটে কনভার্ট করাতে না পারলে মানুষের কাছে কোনো গ্রহণযোগ্যতা হবে না এই INDIA জোটের, তখন এই তৃণমূল কংগ্রেসের রাজ্য সহ সভাপতি জয়প্রকাশ মজুমদার বলছেন ওটা পিকের নিজস্ব বক্তব্য। আমরা এই কারণে অনুষ্ঠান করে মানুষকে বুঝিয়ে দিলাম যে তৃণমূল সকালে যা বলে আর বিকেলে যা বলে তার দুটোর মধ্যে ওই INDIA জোটের মতোই তফাৎ। যারা এ রাজ্যে কংগ্রেসের বিরুদ্ধে CPM এর বিরুদ্ধে লড়ছে, আর দিল্লিতে গিয়ে দিল্লির ভোটের জন্য কংগ্রেস CPM এর সঙ্গে গলায় গলায় বসে নৈশভোজে অংশগ্রহণ করছে। একেবারে সৈকত, ধন্যবাদ জানাবো তোমাকে। অন্যদিকে এরই পাশাপাশি কিন্তু বেশ কিছু বক্তব্য উঠে এলো, পিকে যা বলছেন এবং প্রশান্ত কিশোরের যে কথা, ভবিষ্যতে কি হয় অবশ্যই নজর থাকবে। মানুষের সমর্থনকে কাজে লাগিয়ে ভোটে কনভার্ট করতে কি পারবে INDIA জোট, অবশ্যই নজর থাকবে। তবে আপাতত এই পর্যন্তই। অন্যান্য সব খবরের জন্য আপনাদের নজর থাকুক CNN।